নমস্কার, আপনাদের সবাইকে শুকতারা গল্পে স্বাগত। আমি আপনাদের শুকতারা, আর আমার সাথে আছে কথাকলি। আপনারা অনেকেই আছেন যারা গল্প তো শুনছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে গেছেন। আপনাদের একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক আমাদের অনেক উৎসাহ দেবে। তাই অবশ্যই শুকতারা গল্পের সাথে জড়িত থাকার জন্য আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার চলে আসি আজকের গল্পের দিকে। আমাদের আজকের গল্প লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত বংশলতিকার সন্ধানে। গল্পটি পুরোটা শুনুন। গল্পের শেষে আছে আপনাদের জন্য একটি প্রশ্ন। চলুন তাহলে আর বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। শুরু হচ্ছে বংশলতিকার সন্ধানে। সন্ধ্যার কিছু আগে নীরেন ট্রেন হইতে নামিল। তাহার জানা ছিল না এমন একটা ছোট্ট স্টেশন তাদের দেশের। কখনো সে বাংলাদেশে আসে নাই ইতিপূর্বে, এক কলকাতা ছাড়া। নীরেনের দাদামশাই রায়বাহাদুর শ্যামচরণ গাঙ্গুলি তাহাকে বলিয়া দিয়াছিলেন, বাংলাদেশের পল্লীগ্রামে গিয়া সে যেন জল না ফুটিয়া খায় নাই, মশারি ছাড়া শোয় না, নদীর জলে না স্নান করিয়া তোলা জলে স্নান করে। নীরেনের স্বাস্থ্যটি বেশ চমৎকার। ডাম্বেল মুগুরি ভাজিয়া শরীরটাকে সে শক্ত করিয়া তুলিয়াছে। বড়লোকের দৌহিত্র অভাব অনটন কাহাকে বলে সে জানে না। মনে নীরেনের বিপুল উৎসাহ, চোখের স্বপ্ন এখনো কাঁচা সবুজ। একটা লোক প্ল্যাটফর্মের প্রান্তে দাঁড়াইয়া প্ল্যাটফর্মে সাজানো দুর্বা ঘাসের ওপর গরু ছাড়াইয়া দিয়া গরুর দড়ি হাতে দাঁড়াইয়াছিল। নীরেনের আহ্বানে সে নিকটে আসিল। নীরেন বলিল, রামচন্দ্রপুর কত দূর জানো? লোকটা বলিল, কেন জানবো না, মেটিরই রামচন্দ্রপুর তো, এখান থেকে ছাড়া 3 কোষ পথ। 3 কোষ? হ্যাঁ বাবু, কেন যাবেন সেখানে? বাড়ুজ্জে বাড়ি যাব। তা যান বাবু, এই পথ দিয়েই যেতে হয়। নীরেনের কাছে এসব একেবারেই নতুন। এই আসন্ন সন্ধ্যায় মাঠের মধ্যে পথ দিয়া সে যাইবে 3 ক্রোশ দূরের গ্রামটিতে। ওই মাঠের মধ্যে কত মাটির ঘরে ভর্তি পাড়াগাঁয়ের পাশ কাটাইয়া তাহাকে যাইতে হইবে। মাত্র 26 বৎসর বয়সটার দুনিয়া তার পায়ের তলায়। সে অস্ট্রেলিয়ার মরুভূমিতে স্বর্ণখনির সন্ধানে বাহির হইতে পারে। সে উত্তর মেরু অভিযানে 1 ঘন্টার নোটিসে যোগ দিতে পারে, মাত্র একটা ছোট্ট সুটকেসের মধ্যে টুথব্রাশ আর তোয়ালে পুড়িয়া। চৈত্র মাস। স্টেশনের পেছনে মাঠের ধারে বড় একটা নিম গাছ। ফুটন্ত নিম ফুলের ভুরু ভুরু সুবাস বাতাসে। নিম গাছ অবশ্য তাদের আলিগড়েও আছে, কিন্তু এমন রহস্যময় অজানা সন্ধ্যা মাঠের প্রান্তে তাহার জীবনে কটা নামিয়াছে। নীরেন জানে, যদিও সে দিল্লি ও আলিগড়ের মানুষ, একবার কানপুরে আসিয়া ভাবিয়াছিল প্রায় বাংলাদেশের কাছে আসিয়া পড়িয়াছে বুঝি। পাঞ্জাবের অসম জল হাওয়ায় তার শরীর গড়িয়া উঠিয়াছে। হয় ভীষণ শীত, নয়তো দুর্দান্ত গরম। 132 ডিগ্রি উত্তাপের হাওয়ায় গা হাত পা পুড়িয়া বহিতেছে। সেখানে গ্রীষ্মের দুপুরে বসিয়া বসিয়া বাদশাহী ত্যায়খানা ও সুন্দরী ইরানীদের স্বপ্ন লুর আগুনে ঝলসিয়া যায়। নীরেন মাঠের মাঝখানের পথ বাহিয়া হন হন করিয়া হাঁটিয়া চলিল। দূর মাঠের প্রান্তে চাঁদ উঠিতেছে। নিশ্চয়ই আজ পূর্ণিমা, নতুবা সন্ধ্যার পরে চাঁদ উঠিবে কেন? 2খানা গ্রাম পথে পড়ে। রাস্তার ধারে দাঁড়াইয়া গ্রাম্য লোকেরা দেখিতেছে। একজন বলিল, কনে যাবা? এই রামচন্দ্রপুর। বাড়ি কনে? কলকাতায়। কলকাতা বলাই সহজ, কারণ আলিগড় বলিলে ইহারা কিছুই বুঝবে না। কিছু দূর গিয়ে আর একটা ক্ষুদ্র পল্লী। নীরেন্দ্র নাম জিজ্ঞেস করিল। রাস্তার ধারে একটা পুরনো কোঠা বাড়ি, গোটা 2 নারিকেল গাছ, 2টি ধানের গোলা নারিকেল গাছটির তলায়।
জন ৫-৬ লোক গোলার কাছে উঠানে বসিয়া তামাক খাইতে খাইতে কথাবার্তা বলিতেছে। নীরেনকে দেখিয়া বলিল, বাড়ি কোথায়? কলকাতায়। এদিকে কোথায় যাওয়া হবে? রামচন্দ্রপুরে। তাহারা পরস্পরে চাওয়াচাওয়ি করিয়া বলিল, এই রাত্রিরে সেখানে যেতে পারবে না তো। নীরেন বলিল, কেন? ৩ কোষ পথ এখান থেকে, তাছাড়া গরমকাল, মাঠের পথ, সাপখোপের ভয়। কার বাড়ি যাওয়া রামচন্দ্রপুরে? বাড়ুজ্যেদের বাড়ি। কোন বাড়ুজ্যে বাড়ি? সে গায়ে ব্রাহ্মণ তো নেই। এক বুড়ি আছেন না? আছেন বটে, এক মা ঠাকরুন, ওই বাঁওড়ের ধারে গোলাবাড়িতে থাকেন। তা তিনি আবার মাঝে মাঝে তার জামাইয়ের বাড়ি যান কিনা, দেখুন আছেন কিনা। সেখানে পৌঁছাইতে নীরেনের বড্ড রাত হইয়া গেল। গ্রামটিতে চারিধারে বাঁশবন, আমবনের নিবিড় ছায়া। প্রথমে গোয়ালাদের পাড়া, তারপর বড় মাঠ একটা, গোটা 2 বড় পুকুর শ্যাওলা ও কচুরি পানায় ভর্তি। পথের ধারে একটা খড়ের ঘরে তখনও টিম টিম করিয়া আলো জ্বলিতেছিল। নীরেনের প্রশ্নের উত্তরে একটি লোক উত্তর দিল, সেই গ্রামই রামচন্দ্রপুর বটে। ও বাড়ুজ্যে বাড়ির বুড়ি? হ্যাঁ, আর একটু আগে বাঁওড়ের ধারে সারি সারি নারকেল গাছওয়ালা বড় 8 চালা খড়ের ঘর। নীরেন বাড়ি খুঁজিয়া বাহির করিল। বড় একখান 8 চালা ঘরের পাশে ছোট্ট রান্নাঘর, সেখানে আলো জ্বলিতেছিল। নীরেন উঠানে দাঁড়িয়া ডাকিল, বাড়িতে কে আছেন? একটি বৃদ্ধা টেমি হাতে বাহিরে আসিয়া বলিলেন, কে ডাকে? এই যে আমি। কে বাবা তুমি? আমাকে কি চিনতে পারবেন? আমি আলিগড় থেকে আসছি। বুড়ি টেমিটা উঁচু করিয়া তুলিয়া ধরিয়া নীরেনের মুখ দেখিবার চেষ্টা করিল। তাহার মুখে কৌতূহল ও সন্দিগ্ধতার রেখা। হাতের তালু চোখের উপর আর করিয়া ধরিয়া আলো হইতে চোখ বাঁচাইবার ভঙ্গি করিয়া আরো 2-1 পা আগাইয়া আসিয়া বলিল, কে বাবা? আমার বাবার নাম রাজকৃষ্ণ মুখুজ্জে। বুড়ি আপন মনে বিড়বিড় করিয়া বলিল, রাজকেষ্ট? রাজকেষ্ট? আমাদের পৈতৃক বাড়ি ছিল গড়মুকুন্দপুর। আমার ঠাকুরদাদার নাম তারিণীচরণ মুখুজ্জে। আমার মায়ের বাপের বাড়ি ছিল সামতাবেড়ে। আমার মায়ের নাম ছিল অমিয়বালা। ও, এখন বুঝলাম, তুমি আমার মেয়ের সইয়ের ছেলে। হ্যাঁ দিদিমা। এসো এসো ভাই, কতকালের কথা সব। তোমাদের মুখ দেখে মরবো এইটুকুই বোধ হয় ছিল অদেষ্টে। আর সবাই ছেড়ে গিয়েছে বাবা, শুধু আমিই পড়ে আছি। আচ্ছা, সইমা কোথায়? সে তো আজকাল এখানে আর থাকে না, সে থাকে তার শ্বশুর বাড়িতে, এই পাশের গাঁয়েতেই। আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। আজ রাত্রিরে এখানে থাকো, কাল যে ওখানে সকালে। এখান থেকে 2 কোষ। এই যে আপনি বললেন পাশের গাঁ, মধ্যে মাদারহাটির মাঠ আর জলা পড়ে যায় ভাই। 2 কোষের বেশি ছাড়া কম হবে না। নীরেন হাত পা ধুইয়া ঠান্ডা হইয়া বসিল। এ যেন নতুন একটা জগৎ এসে আসিয়া পড়িয়াছে। এমন দেশে সে কখনো আসে নাই। যে দেশে তাহার জন্ম, সে দেশে এত বন জঙ্গল কেহ কল্পনা করিতে পারে না গ্রামের মধ্যে। নতুন ধরনের গাছপালা, অসংখ্য পাখির কলকাকুলি, বনফুলের মৃদু সৌরভ। বুড়ির রান্না শেষ হইতে রাত 10টা বাজিল। কেবল সোঁদা সোঁদা মাটির গন্ধ বাহির হইয়া লেপা পোছা মাটির ঘরের দাওয়ায় কলা পাতা পাতিয়া বুড়ি তাহাকে খাইতে দিল। রাঙা আউশ চালের ভাত, পেঁপের ডালনা, সোনামুখ ডাল, উচ্ছে ভাজা, আলু ভাতে, ঘন আউটনা সরপোড়া দুধ, 2টি পাকা কলা, 1 দলা আখের গুড়ের পাটালি। অদ্ভুত রান্না বুড়ির হাতের। আলিগড়ের পশ্চিম পাচকের হাতের রান্না খাইয়া সে আজীবন অভ্যস্ত। এমন চমৎকার রান্নার সঙ্গে পরিচয় ছিল না তার। উচ্ছ্বসিত প্রশংসার সুরে সে বলল, এমন রান্না কখনো খায়নি দিদিমা। শুনতাম বটে বাংলাদেশের পাড়া গাঁয়ের রান্নার কথা, কিন্তু এ যে এমন চমৎকার তা ভাবিনি কখনো। বুড়ি হাসিয়া বলিল, রান্না তো করতেন আমার শাশুড়ি মা,
তার কাছেই সব শেখা। ডাকসাইটে রাঁধুনি ছিলেন 8খানা গাঁয়ের মধ্যে। বুড়ির কথার মধ্যে যশোর জেলার টান নীরেনের বড় ভালো লাগিল। শুইয়া শুইয়া উঠানের নারিকেল বৃক্ষশ্রেণীর পাতার কম্পন দেখিতে দেখিতে নীরেন ভাবিতেছিল, এই তাহার স্বদেশ, তাহার অতি প্রিয় স্বদেশ। এই তার মায়ের জন্মভূমি, পিতার জন্মভূমি, পূর্বপুরুষদের জন্মভূমি বাংলাদেশ। কেন এতকাল সে মাতৃভূমিকে ভুলিয়াছিল? ভাগ্যের দোষ। সে কি জানিত এত সৌন্দর্য বাংলাদেশের রাত্রির অন্ধকারে, গন্ধভরা অন্ধকারে? পাখির ডাকের মধুর তান সে হিমালয়ে শুনিয়াছিল, আলমোড়ায় ল্যান্সডাউনে শুনিয়াছে। তাহার ধনী মাতামহের সঙ্গে কয়েকবার সেসব স্থানে সে গিয়াছিল। দেবতাত্মা নগাধিরাজ মাথায় থাকুন, মাথায় থাকুক ক্যামেলসব্যাকের অপূর্ব দৃশ্য, মৌসুরীর অতুলনীয় গিরিশোভা। এখানকার পক্ষীকুলের সুমিষ্ঠ কাকুলি যেন বহু পরিচিত বিগত দিনের প্রিয়জনের বার্তা বহন করিয়া আনে। কতদিনের ঘরোয়া কাহিনী এদের সঙ্গে জড়ানো। বুড়ি বলিল, ঘুম হচ্ছে না ভালো, গরম বুঝি? পাখা নেবে একখানা? না না দিদিমা, নতুন জায়গা বলে ঘুম আসছে না, গরম নয়। এবার ঘুমিয়ে পড়ো ভাই। হ্যাঁ, আচ্ছা দিদিমা। কি ভাই? আমার বাবাকে আপনি দেখেছিলেন? না ভাই, আমার কোথাও যাতায়াত ছিল না। শুনেছি তার কথা, দেখিনি কখনো। তোমাদের গাঁ ছিল তো? হ্যাঁ, গড়মুকুন্দপুর। নাম শুনেছি, তবে যাইনি কখনো। সকালে উঠিয়া বুড়ি বলিল, হ্যাঁ ভাই, তোমরা শহরের লোক, সকালে কি খাও? নীরেন হাসিয়া বলিল, যা খাই তাই কি দিতে পারবেন দিদিমা? চা দিতে পারবেন? বুড়ি বলিল, ও আমার পোড়া কপাল, ওসব যে কখনো খাইনি ভাই, ওসবের পাটও নেই। একটু বেলের শরবত করে দিই? ডোবার ধারের বেল গাছটায় কাল দুটো পাকা বেল পাইছিলাম ভাই, সেটাই তোমাকে করে দিই। চায়ের বদলে বেলের শরবত? উপায় কি, খাইতেই হলো তাহাকে। বুড়ি বলিল, তুমি কি মনে করে এসেছিলে ভাই? সেই কথাটা বলাই নীরেনের পক্ষে শক্ত। সে যে জন্য আসিয়াছে প্রিয় পৈতৃক পল্লী গ্রামটিতে, বৃদ্ধা কি সে কথা বুঝিতে পারিবে? সে বলিল, বেড়াতে এলাম দিদিমা। এর আগে কখনো আসনি এখানে? না দিদিমা। দুপুরের আগেই তাহার যাওয়ার ইচ্ছে ছিল এখান হইতে, কিন্তু বুড়ি ছাড়িল না। দুপুরের পরে রোদ অত্যন্ত চলিল। বেলা 4টের আগে বাহির হওয়া সম্ভব হইল না। যাইবার সময় বুড়ি তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিল, এসো এসো বাবা, তোমার সইমার সঙ্গে দেখাশোনা করে আবার এখানে আসবে কিন্তু, ভুলে যেও না ভাই। আচ্ছা ভাই, এসো। আধ ঘন্টার মধ্যে নীরেন আসিয়া মাদারহাটির মাঠ ও জলার মধ্যে পড়িল। প্রকাণ্ড বিল, পদ্ম ফুল ফুটিয়া থই থই করিতেছে। পদ্মর পাতা ভিড়ে জল দেখা যায় না। একদিকে একটি অন্তরীপ মতন স্থানে অনেকগুলি বড় বড় গাছ। নীরেনের ইচ্ছে হইল এই গাছগুলির তলায় সে কিছুক্ষণ বসিয়া বিশ্রাম করে। এই সুন্দর জলাভূমি যেন কাশ্মীরের ডাল বা উলার হৃদের মতো শোভাময়, কিন্তু এসব স্থানে টুরিস্ট ব্যবসায়ীদের ঢাক পিটানোর শব্দ নাই। সুতরাং এমন সুন্দর একটি সৌন্দর্যময় স্থানে কখনো কেউ আসে নাই। সইমাদের গ্রামটিতে জঙ্গলত নেই। ব্রাহ্মণ পাড়ায় অনেকগুলি কোঠা বাড়ি, প্রায়ই সব চাষি গৃহস্থ। বড় বড় গোলা উঠানে, গোয়াল বাড়িতে ভর্তি গরু। একজনের উঠানে দোতলা বাড়ি তৈরি হইতেছে। উঠানের বাতাবি লেবু গাছের তলায় মজুরিরা দুমদাম শব্দে সুরকি ভাঙিতেছে। নীরেন সেইখানে দাঁড়াইয়া জিজ্ঞেস করিল, চক্কর্তীদের বাড়ি যাব কোন দিকে? একজন বলিল, কোন চক্কর্তী? অনেক চক্কর্তী আছে এ গায়ে। ভুবনমোহন চক্কর্তী, সে ওপাড়ায়, ওই তেঁতুল গাছের পাশের রাস্তা দিয়ে যান। আধ ঘন্টা পরে সে সইমাকে প্রণাম করিয়া তাহার পদত্ব পিড়িতে বসিয়া কথাবার্তা বলিতেছিল।
নীরেন দেখিল তাহার সইমার বয়স খুব বেশি নয়। মাথার চুল এখনো একগাছি পাকা নাই, রং বেশ ফর্সা, দোহারা চেহারা। এক সময় যে উনি সুন্দরী ছিলেন এখনো দেখিলে বোঝা যায়। সইমা চোখের জল ফেলিলেন, অনেক আশীর্বাদ করিলেন। পাকা বেলের শরবত, মুগের ডাল ভিজানো ও আখের গুড় খাইতে দিলেন। সইমাকে পাইয়া নীরেন যেন হারানো মায়ের সান্নিধ্য বহুদিন পরে অনুভব করিল। সে সইমাকে কখনো দেখে নাই এর আগে। সইমা কিন্তু তাহাকে দেখিয়াছিলেন সে যখন 2 বৎসরের খোকা তখন। প্রৌঢ়া মহিলার বহু পুরনো দিনের শোক স্মৃতি উথলাইয়া উঠিল আজ তাহাকে পাইয়া। এমন কত লোকের নাম করিতে লাগিলেন যাহাদের কথা মায়ের মুখে আলিগড়ের নীরেন শুনিত বাল্যকালে। কত বাল্য স্মৃতি জাগানো নামাবলী। দেশের ঘরে সব লোকের নাম বাঁচিয়া আছে, কেউ কেউ এখনো, তবে বেশিরভাগই মারা গিয়াছে। সইমা বলিলেন, তোর মুখ আর সইয়ের মুখ যেন মাখানো রয়েছে। নীরেন হাসিয়া চুপ করিয়া রহিল। সই বড় সুন্দরী ছিল। গ্রামের কাজকর্মে যখন সেজেগুজে নেমন্তন্ন খেতে কি বিয়ে থাওয়ায় জল সইতে যেত তখন লোকে দুদণ্ড চেয়ে দেখত। ইদানিং রোগে শোকে আর কিছু ছিল না চেহারার। এখান থেকে চলে যাওয়ার পরে আর কখনো দেখা হয়নি সইয়ের সঙ্গে। সে কতদিন হবে রে নীরু? নীরেন মনে মনে হিসাব করিয়া বলিল, তা প্রায় 23-24 বছর হবে। সই মারা গিয়েছে কতদিন? বেশি দিন না, বললাম যে বছর 5 হবে। তাহলে সই বেঁচে থাকলে এই 45 বছর বয়স হতো, তাই না? তাই হবে। আমারও হলো 26। আপনার ছেলেও তো আমার বয়সী হবে না সইমা? সইমা আঁচলে চোখ মুছিয়া বলিলেন, সে ফাঁকি দিয়া চলে গিয়াছে অনেক কালে। রাত্রে নীরেন খাইতে বসিয়াছে। সইমা সামনে বসিয়া খাওয়ার তদারক করিতেছেন। নীরেন বলিল, আপনারা দিদিমার রান্না সমান, এমন রান্না অনেক দিন খাইনি। সইমা বলিলেন, তোর মাও ভালো রাঁধত রে। যখন কপাল পুড়ল এ দেশ থেকে সেই পশ্চিমে চলে গেল তখন সে কি রান্না। বলে, সই আর কি তোর সঙ্গে দেখা হবে? এই যাওয়াই আমার শেষ যাওয়া নয় তো? সে ভাগ্যিমানি সঙ্গে চলে গেল, আমি রইলাম পড়ে। নীরেন হাসিয়া বলিল, আপনি না থাকলে আজ কার মুখ চেয়ে এখানে আসতুম বলুন সইমা? সইমা দুধের বাটি নীরেনের সামনে রাখিয়া পাখার বাতাস দিয়া দুধ জুড়াইতে জুড়াইতে বলিলেন, তোকে যত্ন করবার দিন যখন আমার ছিল তখন এলি না কেন? এখন কি আছে সইমার? কি দিয়ে বা তোকে যত্ন করব? হ্যাঁ রে, এতদিন পরে তুই কি মনে করে এলি বলতো? বলি সইমা, আপনি বুঝতে পারবেন। জানেন, আমি 2 বছর বয়সে বাংলাদেশ ছেড়ে গিয়েছিলাম। হ্যাঁ, সে তো জানি। আর কখনো দেশে আসিনি এর মধ্যে, তাও জানি। এতকাল পরে মায়ের ও বাবার বাক্সে কতগুলো পুরনো চিঠি পড়লাম সেই দিন। পড়ে মনটা বড় ব্যাকুল হলো জন্মভূমি দেখবার জন্য। সেসব চিঠিতে আপনার নাম আছে, আমার এক পিসির নামও আছে। আমি আমার বাবাকে কখনো দেখিনি। তার সম্বন্ধে, আমার ঠাকুরদার সম্বন্ধে আরো অনেক নাম আছে বাবার এক পুরনো খাতার মধ্যে। সকলের সম্বন্ধে আমার জানবার বড় ইচ্ছে হলো। আমি জ্ঞান হয়ে পর্যন্ত মামার বাড়ির সকলকে দেখে আসছি। বাপের বাড়ির বা নিজের বংশের কিছু খবর রাখিনে। সেই সব খুঁজে পেতে বার করব বলেই এলাম। উমা, আমার কি হবে? কোথাকার পাগল ছেলে দেখো। না সইমা, আপনি ভেবে দেখুন আমার মনের অবস্থাটা। আমার 26 বছর বয়স হয়েছে, কিন্তু এ পর্যন্ত আমার বংশের কোনো খবর রাখিনে। বাপের বাড়ির কখনো কোনো লোকের কথা জানিনে। অথচ আমার ভয়ানক ইচ্ছে জানবার। আপনি হয়তো ভাববেন এ আবার কি। আমার কিন্তু সইমা ঘুম হয় না এইসব ভেবে। সত্যি বলছি, আপনি আমায় বলে দিন কিভাবে আমি তা করতে পারি। আমি তো কাউকে চিনি নে। বাংলাদেশের ছেলে, কিন্তু কখনো খবর রাখিনি নে দেশের। হ্যাঁ রে, সব বলে দেবো তোকে। এখন খেয়ে শুয়ে পড় দেখি, দুষ্টু ছেলে আমার। নীরেন হাসিল। অনেকদিন পরে যেন হারানো মাকে ফিরিয়া পাইয়াছে, সেই ধরনের হাসি সইমার মুখে।
ভাগ্যে সে আসিয়াছিল। শ্যামল বাংলা মা যেন সইমার মূর্তিতে তাহাকে সাদরে অভ্যর্থনা জানাইতেছেন। চৈত্র মাসের রাত্রি, হু হু দক্ষিণ হাওয়া খোলা জানলা দিয়া বইতেছে। কি একটা ফুলের তীব্র সুবাস বাতাসে। নীরেন বাংলাদেশের অনেক কিছু গাছপালা চেনে না, কিন্তু তাহার কি ভালো লাগে এসব পল্লীগ্রামের আগাছা জঙ্গল। আজ 2-3 দিন মাত্র হইয়াছে ইহাদের সহিত পরিচয়, তবুও যেন মনে হয় কতদিনের নিবিড় ঘনিষ্ঠতায় তাহার শিরা উপশিরায় রক্তের সহিত আবদ্ধ ইহাদের প্রাণ স্পন্দন। এইসব বনস্পতির সহিত সেও একদিন তাহার প্রিয় জন্মভূমির এই মাটিতে জন্মিয়াছে। সে একখানা খাতা আনিয়াছে সঙ্গে। খাতাখানা তাহার পিতামহ গদাধর মুখোপাধ্যায়ের স্বহস্তে লিখিত। তাহাদের গ্রামের কত প্রাচীন দিনের তুচ্ছ গ্রাম্য ঘটনা ইহাতে কেন যে তাহার পিতামহ টুকিয়া রাখিয়াছিলেন তিনি তাহা বলিতে পারিতেন। ক্ষুদ্র এক অখ্যাত পল্লীগ্রামের প্রাচীন ইতিহাসে কার কি ফল। অমন কত গ্রাম, কত অগুন্তি গ্রাম বাংলাদেশে, কে জানিতে চাইতেছে তাহাদের ইতিহাস? গরজি বা কাহার? আজ রাত্রে আলোর সামনে বসিয়া খাতাখানা সে খুলিয়া দেখিল। সইমা তাহার বিছানা নির্দেশ করিয়া চলিয়া গিয়াছে। ঘরে সে একা, মাটির ঘর, ছোট্ট জানালা, কাঠের গড়াদ। জানলার ধারে একটা কি গাছে থোকা থোকা গাদা গাদা ফুল ঝুলিতেছে। কতক ফুটিয়া তাহাদের রাঙা রাঙা বিচি বাহির হইয়াছে। দিন মানে নীরেন লক্ষ্য করিয়াছিল। খাতার পাতায় লেখা আছে 22শে চৈত্র 1272 সাল। এইটুকু পড়িয়াই নীরেন অবাক হইয়া যায়। কতকালের কথা! 1272 সালের পৃথিবী এমনিই কি সুন্দর ছিল? এমনি বসন্ত নামিত এ পাড়াগাঁয়ের বন বুকে, এমনি কোকিল ডাকিত রাত্রি দিনে। সে তখন ছিল কোথায়? কোন অতীত দিনের কাহিনী এসব? মনে পড়ে আলিগড়ে তাদের দোতলার পড়ার ঘরে বসিয়া এই ডায়েরির পুরাতন তারিখগুলো সে পড়িয়া বিস্মিত হইত। কিন্তু তাহার চেয়েও অনেক বেশি বিস্ময় রহস্যের অনুভূতি আজ তাহার মনে। তারপর লেখা আছে, আজ রামলোচন রায়ের প্রথম পক্ষের স্ত্রী উহাদের আমবাগানে হারাধন মুস্তফির সহিত ধরা পড়িলেন। ইহা লইয়া আজ জ্যাঠামশাইদের চণ্ডী মণ্ডপে সারাদিন ডামাডোল চলিতেছে। রামলোচনের স্ত্রী বলিয়াছেন তিনি নির্দোষ। আমের গুটি ঝরে পড়িতেছে, তাহাই কুড়াইতে গিয়েছিলেন। হারাধন মুস্তফির কথা কিছু জানেন না। আজ রামলোচন রায়ের স্ত্রীকে দেখিয়াছি। বয়স হইলেও চাহিয়া তাকিতে ইচ্ছে করে। খুব সুন্দরী। সোনা কুমোরের বউ ইহার কাছে দাঁড়াইতে পারে না। নীরেন এই ডায়েরিটুকু পড়িয়া কতবার মনে মনে হাসিয়াছে। পিতামহ গদাধর মুখুর্জে বহুকাল সাধনচিত্ত ধামেই সম্ভবত প্রস্থান করিয়াছেন। নীরেনের মায়ের বিবাহ তখনও হয় নাই। সে পিতামহের কার্যে সমালোচনা করিতেছেন না। তবুও মনে হয় এই কুম্ভকার বধূটির এইখানে উল্লেখ থাকার কারণ কি? বিশেষ করিয়া ঠাকুরদাদার ইহারই নাম লিখলেন কেন? গ্রামের সুন্দরী শ্রেষ্ঠ বলিয়া? হায় রে, সে 1272 সাল। আর রামলোচন রায়ের নিরপরাধ সুন্দরী পত্নী, যিনি নির্জন দুপুরে বাগানে আমের গুটি কুড়াইতে গিয়া হারাধন মুস্তাফির সঙ্গে নিজের নাম যোগ করিবার সুযোগ দিয়া মিথ্যা কলঙ্ক কুড়াইয়াছিলেন, একদিন প্রায় 80 বৎসর পূর্বের এক সুমধুর কাকুলি মুখরিত পুষ্প সুবাসমোদিত প্রেমোচ্ছল বসন্ত দিনে কোথায় তিনি? আর কোথায় তাহার রূপের প্রতিদ্বন্দ্বী সোনা কুম্ভকারের রূপসী বধূ? আজ এইসব পল্লীগ্রামের মাটিতে তাহাদের নাম নিশ্চিহ্ন হইয়া মুছিয়া যাইত, যদি না তাহার পরলোকবাসী পিতামহ গদাধর মুখুর্জে এত ঘটা করিয়া উক্ত বধূদ্বয়ের ইতিহাস তাহার ডায়েরিতে নিঃস্বার্থভাবে লিখিয়া রাখিতেন। হাসি পাইবার কথাই তো। নীরেন ডায়েরি বন্ধ করিয়া শুইয়া পড়িল। কিন্তু আজ রাত্রে তাহার বংশের পূর্বপুরুষেরা যেন ভিড় করিয়া আশেপাশে তাহাদের অদৃশ্য অস্তিত্ব জ্ঞাপন করিতেছেন।
তাহাদের ইতিহাস ভালো করিয়া জানিবার জন্যই তো সে এত কষ্ট স্বীকার করিয়া বাংলাদেশে তাহার জন্মভূমি অঞ্চলে আসিয়াছে এতকাল পরে। তাহারা ঘুমাইতে দিবেন না। সকালে সইমা ডাকিয়া ঘুম ভাঙাইলেন। অনিরু, ওঠ বাবা, বেলা যে ঝাঁঝা করছে। নীরেন ধর্মর করিয়া বিছানার ওপর উঠিয়া বসিল। সইমা বলিলেন, তোর আবার চা খাওয়ার অভ্যাস আছে নাকি? ছিল তো সইমা, এখানে কি করি উপায় তাই ভাবছি। ভাবতে হবে না, এখানে না হলেও চলবে। তা কি করে হয় বাবা? দেখি, যার যা অভ্যাস। না সইমা, কিছু চেষ্টা করতে হবে না আপনাকে, তাহলে কিন্তু আমি খুব দুঃখিত হব। সইমা কিছু না বলিয়া চলিয়া গেলেন। কিন্তু আধ ঘন্টা পরে এক পেয়ালা ধুমায়িত চা আনিয়া তাহার সামনে রাখিলেন এবং একটা বাটিতে এক বাটি মুড়ি। রায়বাড়ি হইতে চা চাহিয়া আনিয়াছেন, সেখানে বাড়ি শুদ্ধ সবাই চা খায়। নীরেন চা পাইয়া মনে মনে খুশি হইল, মুখে বলিল, কেন বলুন তো এসব পরের বাড়ি থেকে আনতে যাওয়া? সইমা বলিলেন, তোর মা থাকলে কি করতো না? তা কি জানি, করতো রে করতো। শুনবি তোর মায়ের কথা? কি বলুন? তোর মা বড্ড শান্ত ছিল। হ্যাঁ, আমি মাকে দেখেছি, শান্ত ছিলেন, সবাই বলতো। একবার সই আর আমি নাইতে গিয়েছি ঘাটে। সাঁতার দিয়া দুই সই মিলে নদীর মাঝখানে গিয়েছি। এমন সময় ঘাট থেকে কে চেঁচিয়ে বললে, নদীতে কুমির এসেছে। আমরা তো তাড়াতাড়ি ঘাটের দিকে এগোচ্ছি। এমন সময় সইকে আমি ভয় জড়িয়ে ধরলাম। সই যত বলে, ছাড়ো ছাড়ো, দুজনেই ডুবে যাব। আমি ততই ভয়ে সইকে জড়াই। নীরেন রুদ্ধ নিঃশ্বাসে বলিল, তারপর 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 আর কি, দুজনেই বেঁচে উঠলাম। একখানা নৌকা আমাদের ওই অবস্থায় দেখতে পেয়ে ছুটে এলো। আচ্ছা, তখন আপনারা এক গ্রামেই থাকতেন? হ্যাঁ রে, নইলে আর সই বলবো কি করে, পাগল ছেলে আর কি। কথাটা নীরেন সন্ধেবেলায় তাহার খাতায় লিখিয়া রাখে। গ্রাম্য জীবনের কোনো কথা সে বাদ দিতে চায় না। মরু পর্বত ভেদ করিয়া সুদূর পাঞ্জাব হইতে ছুটিয়া আসে, কোনো কটাক্ষ কেহ করিবেন না, তবে কিসের জন্য? সইমার শ্বশুর বাড়ি এটা, কিন্তু একটি দেওরপো ছাড়া এখানকার বাড়িতে কেহ থাকে না। দুটি দেওর বাহিরে চাকরি করে, সেখানেই পরিবার লইয়া থাকে। যে দেওরপো এখানে আছে ওটি পিতৃমাতৃহীন অনাথ। জ্যাঠাইমার কাছে মানুষ হইতেছে। জ্যাঠাইমা ভালোবাসেন। দেওরপোর নাম কানু। কানু নীরেনকে খুব ভালো চোখে দেখে নাই। এই দুর্মূল্য বাজারে ইনি আবার কোথা হইতে উড়িয়া আসিয়া জুড়িয়া বসলেন। কেন রে বাবা? যে ৩ বিশ ধান হইয়াছিল, ইনি এখানে আসিয়াছেন তাহা কদিন যায়। জ্যাঠাইমাও দেখিতেছি নিরু বলিতে অজ্ঞান। কানু আসিয়া বলিল, যাত্রা দেখতে যাবেন? কি যাত্রা কানু? এই দিঘিগোনাই যাত্রা। সে আবার কি? দেখবে এখন? দিন দিকে 1 টাকা চাঁদা। নিরু একটা টাকা বাহির করিয়া কানুর হাতে দিল। গোনাই যাত্রার আসরে বসিয়া নীরেন যাত্রা তত দেখে নাই, যত সে এই সুন্দর রাত্রিটি ও যাত্রার আসরের পরিবেশের কথা চিন্তা করিয়াছে। যেখানে যাত্রার আসর সেটা ছোট্ট একটা মাঠ, তার চারিপাশে বন জঙ্গল। একদিকে বনের প্রশান্তে একটা কামারের দোকান, সেখানে এখনো হাপড়ে আগুন জ্বলিতেছে। বাঁশের খুঁটিতে পাল টাঙানো হইয়াছে। পানবিড়ির দোকান বসিয়াছে। চাষা লোকে যাত্রা দেখিতে আসিয়া পানের দোকানের সামনে ভিড় করিতেছে। একটা মুচকুন্দ চাপার গাছতলায় ফুল পড়িয়া বিছাইয়া আছে। বাতাসে মুচকুন্দ চাপার সুবাস। একটি গ্রাম্য মেয়ে ছিল গোনাই বিবি। তারই সুখ দুঃখের কাহিনী। নীরেনের পক্ষে এমন বিশেষ কিছু নয়, কিন্তু যারা শ্রোতার দল তাদের সারা রাত্রি জাগিয়ে দেখিবার ব্যবস্থা। ভ্রাতার বিরহে কাতর তরুণী গোনাই বিবির সে করুণ গান, ও বছির বছির রে, বৈঠা হাতে নিলি রে, অনেকের চোখে জল আনিয়া দিল।
নীরেন ভাবিতেছিল বহুদূরের লিপুলেক গিরিবর্তে বরফ গলিয়াছে, দলে দলে ঝব্বুর পিঠে বোঝাই দিয়া যাত্রীরা চলিয়াছে মানসরোবর ও কৈলাসের পথে। তার দাদামশাইয়ের বন্ধু করালীচরণ মজুমদার সস্ত্রীক এই মাসের শেষে মানসরোবরে রওনা হইবেন। সঙ্গে যাইবেন নীরেনের দিদিমা ও বড় মামিমা, বাড়ির গোমস্ত নাদু চক্রবর্তী। আলিগড় হইতে আলমোড়া, আলমোড়া হইতে ধারচুলা, ধারচুলা হইতে লিপুলেক পাস, লিপুলেক হইতে মানসরোবর। সে নিশ্চয়ই যাইত ওইখানে থাকিলে, কিন্তু সেজন্য তার দুঃখ নাই। বাংলাদেশে সে আসিয়াছে মাতৃভূমির সঙ্গে নিবিড় পরিচয়ের সন্ধানে। গাছপালায় পাখির কাকুলির মধ্যে দিয়ে সে পরিচয় দিনে দিনে ঘনিষ্ঠ হইয়া উঠিয়াছে। ওই মুচকুন্দ চাপার ফুল যেন কতকাল পূর্বের কোন বিস্মিত অতীত শৈশব দিনের তাহার অজ্ঞাতসারে একদা সৌরভ বিতরণ করিয়াছিল। মায়ের মুখের সঙ্গে সে দিনটির ছন্দ একই তারে গাঁথা হইয়া আছে তার মনের বীণায়। পরের দিন গ্রাম্য নদীর ধারে একটা বড় নিম গাছের তলায় সে দাঁড়াইল। আজ শুনলেন বংশলতিকার সন্ধানে, গল্প পাঠে কথাকলি। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা বলুন তো, নীরেনের বাড়ি কোথায়? অবশ্যই আপনাদের উত্তর আমাদের কমেন্ট বক্সে জানান। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক গল্প নিয়ে। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমি সুপ্তারা আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।